আবু সাইদ যে মারা গেল এই সম্পর্কে আপনারা কিছু বলেন। এই ব্যাপারে কেউই কোনো কথা বলতে রাজি না। মানুষও তো মনে করতেছে যে এই আন্দোলনটা বা এই সরকার পতনের আন্দোলনটা এই 2-2.5 মাসের ফসল। শিবির যেখানে দুর্বল, এখানে ছাত্র রাজনীতি করতে কোনো সমস্যা নাই। বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? আমার সবাই বলে, আমাদেরকেও বলে, উনি হয়তো শান্তিতে নোবেল পেয়েছেন, আমরা হয়তো শান্তিতে বসবাস করব এবং শান্তি প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। সেটা কিন্তু হয়নি। দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ, এটাই ছিল আমাদের মূল মন্ত্র। 1 দফা 1 দাবির যেই প্লেকার্ডগুলো, ব্যানারগুলো, এগুলোর 80 থেকে 90% ছিল আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। সুপ্রিয় দর্শক, দৈনিক আমার বাংলা নিয়মিত আয়োজন কথা সামান্যতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের এই পর্বে অতিথি হিসাবে যিনি এসেছেন, তিনি আসলে সত্যিকার অর্থেই একজন রাজপথের লড়াকু সৈনিক। জুলাই আন্দোলনে যিনি জীবন বাজি রেখে রাজপথে লড়াই করেছেন, তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান চন্দন। চন্দন ভাই, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইজান। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা পডকাস্ট, তো এখানে আসলে আমরা ইনফর্মালি আলাপ করি সবকিছু বিষয় নিয়ে। আপনি যেহেতু ছাত্র নেতা, আপনার সঙ্গে আসলে এবং ছাত্র নেতা হলো আপনি মূলত যেহেতু রাজনীতি করেন, রাজনীতির সব প্রসঙ্গ নিয়ে আমরা আসলে কথা বলবো। তো প্রথমে যে প্রসঙ্গে আসি, আমরা আসলে একটু একদম রিসেন্ট যেই আমাদের অ্যাচিভমেন্ট যদি বলি ছাত্রদের, সেটা হচ্ছে যে বিগত 15 বছরের একটা কি বলে সরকারকে আপনারা উৎখাত করতে সক্ষম হয়েছেন। তো সেই আন্দোলনে আপনি রাজপথে ছিলেন, আপনার যদি একটু অভিজ্ঞতাগুলো বলতেন, আপনি কোন জনে কাজ করেছেন, কিরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন সবকিছু। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা জানেন গত 17 বছরেই কিন্তু আমরা রেগুলার কম বেশি আপনার প্রোগ্রাম প্লাস আপনার শেখ হাসিনার সরকার যে ফ্যাসিস্ট সরকার, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রায় প্রতিনিয়তই আমরা প্রতিবাদ প্রোগ্রাম করতাম এবং গণতন্ত্রের জন্য এবং এদেশের মানুষের ভোটাধিকারের যে কয়টা নির্বাচন আপনার লাস্ট 2014 এবং 18 14 সালে তো আপনার দেখা গেল তারা বিনা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছে, 18 সালে তারা আপনার রাতে ভোট করে জিতে গিয়েছে। তো সার্বিকভাবে 2024 সালে এসে জুলাই এবং আগস্টের যে ছাত্র জনতা, এবং ছাত্র জনতা বলা হয় এই কারণে কারণ এই আন্দোলনটা শুধুমাত্র ছাত্র জনতার একার ছিল না। এই আন্দোলনে আপনার রিক্সাওয়ালা প্লাস আপনার দোকানদার, তারপর সার্বিকভাবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যখন ঝাঁপিয়ে পড়েছে, তখনই আপনার একটা ফ্যাসিস্ট সরকারের পতন করতে আমরা সক্ষম হয়েছি। তবে ডেফিনেটলি এই আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিল ছাত্রদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে সংগঠনটি, সেই সংগঠনটি ছিল আপনার আন্দোলনটাকে যদি ভাগ করেন 2টা ভাগে, তাহলে 15 তারিখ পর্যন্ত, 15 জুলাই পর্যন্ত আন্দোলনটা কোটা আন্দোলন ছিল। হ্যাঁ, 15 তারিখের পরে 15 তারিখে যখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা যখন সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের উপর আক্রমণ করলো, লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করলো, রক্তাক্ত করলো, তখন আন্দোলনের মোড়টা আপনার চলে গিয়েছে ধরেন সরকার পতনের আন্দোলনের এক দফায় চলে গেছে। এটার 1 দফার ঘোষণাটা কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসে নাই। আপনি 15 তারিখের এই শিক্ষার্থীদের উপর হামলার পর 16 তারিখে সকালবেলায় আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অফিসিয়ালি আমাদের যে ছাত্রদলের সম্মানিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাই, ওনারা পল্টন যে আমাদের পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে অফিসিয়ালি আমরা ঘোষণা দিলাম যে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনের সাথে এই শিক্ষার্থীদের উপর যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের বিপরীতে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। এই ঘোষণার পরপরই আপনি ধরেন 18 তারিখে প্রথম যখন এই 16 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনার অনলাইনে উনি একটা প্রোগ্রামের মধ্যে উনি বক্তব্যে বলেছেন যে আমাদের এই আন্দোলনটা এখন আর আপনার কি বলে আপনার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ইয়াটা আপনার দাবিটা, এটা আর আপনার কোটার দাবিতে নেই। এখন আমরা রাষ্ট্র সংস্কারের দাবিতে আমরা মানে ঝাঁপিয়ে পড়ব। এই জন্য উনি কিন্তু প্রথম ঘোষণা দিয়েছিলেন দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। এটাই ছিল আমাদের মূল মন্ত্র। এটা ছিল আপনার 16 জুলাই। তারপরেই কিন্তু আমরা 18 তারিখে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, 18 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্রোগ্রাম দিয়েছে, প্রোগ্রামের পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদল ঘোষণা করেছে আমরা বিক্ষোভ মিছিল করব কাকরাইল মোড়ে। সকাল 9টায় আমাদের প্রোগ্রাম ছিল। আমি সকাল 7:30টায় উত্তরা থেকে রওনা দিয়েছি কাকরাইল মোড়ের উদ্দেশ্যে, এবং আমার সাথে আপনার বাড্ডা থেকে আরও 4-5 জন ছোটো ভাইরা আমরা একসাথে আমরা রওনা দিই। ঠিক 9টায় আমরা বিক্ষোভ মিছিলটি কাকরাইল মোড়ে আপনার ইয়া থেকে আপনার ওইখানে কনকর্ড টাওয়ারের একটা ইয়ে আছে, ওখান থেকে আপনার কাকরাইল মোড় পর্যন্ত, শান্তিনগর একদম পুরো ওই শান্তিনগর থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে আমরা কাকরাইল মোড়ে অবস্থান করি। অনেকক্ষণ অবস্থান করি। অবস্থান করার পরে আমাদের আপনার যখন ধাওয়া করা, তখন আমরা আবার একটু ছত্রভঙ্গ হয়ে যাই। ইন দ্য মিন টাইম আপনার আমরা এই প্রোগ্রাম থেকে আমাকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনার যেহেতু স্পট হলো বা বাসা হলো উত্তরা, সো আপনার উত্তরা থেকে ওই টাইমে আপনি জানেন যে যাতায়াত ব্যবস্থাটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, খুবই রিস্কি ছিল এবং খুবই অল্প সংখ্যক বাস আপনার চলাফেরা করতো। ইভেন পাঠাওটাও খুবই কম ছিল। তো আমি এই কাকরাইলের প্রোগ্রাম শেষ করে পাঠাও এই বাসে করে আপনার বাড্ডা পর্যন্ত যাওয়ার পরে আমাকে তেজাগোলা ছাত্রদলের আমার এক ছোটো ভাই মিনহাজ আমাকে ফোন করে যে ভাই আপনি কত দূর গিয়েছেন? আমি বললাম আমি তো বাড্ডা পর্যন্ত আছি, নতুন বাজার। ভাই নাসিরউদ্দিন নাসির ভাই আবার এখানে মিছিল করবে এবং অবস্থান করবে, আপনাদেরকে আসতে বললো। পরে আমি বললাম আমাকে তো বললো যে উত্তরা যেতে, উত্তরায় তো যেহেতু আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে টেলিগ্রাম গ্রুপ আছে, ওই গ্রুপে কিন্তু আমরা রাত্রেই স্পট নির্ধারিত হতো যে কোন স্পট। উত্তরায় আমাদের স্পট ছিল ভিএনএস সেন্টার, এবং আমরা সবসময় এই স্থানটাকেই ধরে রেখেছি। এবং উত্তরার এই স্থানটা হলো আপনার উত্তরবঙ্গ প্লাস হলো ময়মনসিংহের বিভিন্ন জেলাগুলোকে কানেক্ট করার জন্য এই জায়গাটা। পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু একটা প্রাণকেন্দ্র ছিল উত্তরা। সো এখানে শিক্ষার্থীদের অংশগ্রহণের সংখ্যাটাও অনেক বেশি হবে এটা আশা করে স্পটটাকে জমায়েতটা ইজি ওই জায়গাটা নির্ধারণ করা হয়। তারপরে আমি ওকে বললাম যে না, আমাকে বলছে আমি ওইখানে যেতে, আমি ওখানে যাই, আর আসাটাও এখন খুবই ডিফিকাল্ট যাতায়াত ব্যবস্থাটা। পরে বললো ঠিক আছে ভাই, তাহলে আপনি উত্তরে গিয়ে কাজ করেন। ইন দ্য মিন টাইম আমি উত্তরে যেতে যেতে খবর পেলাম যে ওই মিছিল থেকে ওই ছোট ভাই এবং তার সাথে আরো 2 জন গ্রেপ্তার হয়েছে। নাসিরউদ্দিন নাসির ভাইয়ের যে মিছিলটা, ওই মিছিল থেকে ওরা 2 জন গ্রেফতার হয়েছে এবং মতিঝিল থানায় তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে। তারপরেও আমি উত্তরায় গিয়ে পৌঁছায় হলো ধরেন 11টা 20, কিন্তু 11টা 20 পর্যন্ত আমি দেখি আশেপাশে শুধু লোকজন ছিল। কিন্তু তখনও মানে বিএনএস পর্যন্ত যে অবস্থানটা আমাদের ছিল সেটা তখনও হয়ে ওঠে নাই। তো আমি তখন হাউস বিল্ডিং নামার পরে হাউস বিল্ডিং থেকে আপনার মাস্কো প্লাজার পিছন দিয়ে যে গলিটা আছে, এই গলিটা দিয়ে আমার সাথে যারা ছিল তাদেরকে নিয়ে আমরা এদিক দিয়ে আস্তে আস্তে আসতেছিলাম। আসার পরে ঠিক আমরা আইসা এই মাস্কটের পিছনে যে রোডটা দিয়ে এসে বিএনএস এর ঠিক পিছনে যে রোডটা উত্তর হাই স্কুলের পাশে, ওইখান দিয়ে আমরা এখানে সরাসরি অবস্থান করলাম। এই পাশ থেকে ওই পাশ থেকে সব পাশ থেকে একসাথে মিছিলগুলো ঢুকলো। মানে আমরা জানতাম না সব পাশ থেকে ঢুকবে। আমরা যখন আস্তে আস্তে আগাচ্ছিলাম তখন ওই বাকি মিছিলগুলো আস্তে আস্তে আগাচ্ছিল। আর পুলিশের অবস্থানটা ছিল বিএনএস এর ঠিক অপোজিট সাইডে, এবং প্রচুর আপনার এই ট্যাঙ্ক টুং সহ সব ব্যাপক অবস্থান ছিল পুলিশের। ধরেন প্রায় 300-350 পুলিশ ওই পাশটাই ছিল। তো আমরা যখন এই জায়গাটা দখল করলাম তখন আমাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে যে আমরা আসলে দখল করে ফেলছি। এই মধ্যে স্লোগান দিতে দিতে ছাত্র জনতা রাস্তার ওই পাটটায় চলে গেল। আচ্ছা, পুলিশ যেই পাটটায় আছে, আমরা তো এই পারে, আমিও ডিভাইডারটা ক্রস করে ওই পাটটা পর্যন্ত গেলাম। জাস্ট আমি ডিভাইডারটা ক্রস করে ওই পারে যাওয়া, এর মধ্যে আপনার সাউন্ড গ্রেনেড এত শব্দ, যেটা মানে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল। আমি তখন মানে ওই পার থেকে দৌড় দিতে এসে ওই যে ডিভাইডারের উপরে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার হাঁটুর মধ্যে প্রচন্ড ব্যথা পাইছে, কিন্তু ওই টাইমে খেয়াল নাই যে আসল ব্যথাটা পাইছি কিনা। পরে আমি ওখান থেকে দৌড়ে আমরা বিএনএস এর পিছন দিয়ে আবার রিক্সা নিয়ে আমরা দেখলাম এখানে আর অবস্থান করতে পারতেছি না, পুলিশ আরো এদিকে আসতেছে। তখন আমরা এখান থেকে রিক্সা নিয়ে চলে গেলাম হলো জমজম টাওয়ারের যে মোড়, 12 যে মোড় জমজম টাওয়ারের সামনে যে, এইখানে আমরা পরে আস্তে আস্তে গিয়ে অবস্থান করতেছিলাম। এবং
তখন বিজেপির ইউনিভার্সিটি যে ছেলেপেলে ছিল তারাও আস্তে আস্তে ওদিক থেকে আসতেছিল, তারাও কিন্তু ওই আমাদের যে প্রোগ্রামটা ওইটা তো অ্যাটেন্ড করতে পারে না, তারাও মাত্র আসতেছিল আর কি, মাঝামাঝি আর কি অবস্থা। জড়ো হয়েছিল। ইন দ্য মিন টাইম আপনার সকালে প্রায় 2 থেকে 3 বার আপনার যুবলীগ ছাত্রলীগ মহড়া দিয়েছে, কিন্তু হাউস বিল্ডিং এবং বিএনএস, হাউস বিল্ডিং বিএনএস মহড়া দিয়েছে সকালবেলায়, এই জন্য কিন্তু অবস্থানটা করতে পারে না সব। 11:45-এর দিকে তখন হয়েছে। ওখান থেকে যখন আমরা জমজম মোড়ে চলে গেলাম, ওখানে দেখলাম মানে অল্প সংখ্যক ছাত্র জনতা সহ, মানে খুব বেশি সংখ্যক না, মানে আমরা রাস্তাটা একটু ব্লক করলাম আর কি, ওই মুডটা ব্লক করার সাথে সাথে কিছু একটা অ্যাম্বুলেন্স আসলো, আমি অ্যাম্বুলেন্সটাকে বের করে দিলাম, দেওয়ার পরে রাস্তাটা আবার ওই যে ইয়া থাকে, ব্যারিকেড থাকে না, ওই ব্যারিকেড গুলো দিয়ে বন্ধ করে দিলাম সবগুলো। তখন প্রচুর মানুষ কিন্তু আপনার দর্শনার্থী হিসেবে দেখছিল অনেক, কিন্তু মেন রোডে কেউ নামতে চাচ্ছে না, মানে রোডে নামা অথবা রাস্তা ব্লক করা এটা কেউই চাচ্ছে না। যখন চাচ্ছে না তখন আমি যখন ওই অ্যাম্বুলেন্সটা গেল তখন আমি রাস্তাটা ব্লক করে দিই। আমি তখন আহ্বান করতেছিলাম মানুষকে যে ভাই এই আন্দোলনটা তো ছাত্র জনতার একার আন্দোলন না, এটা আপনাদের সবার আন্দোলন, এরা দেশের জন্য লড়তেছে, আপনাদের উচিত আমাদের সাথে আসা। এই বলে আমি সবাইকে ডাকা করে আস্তে আস্তে অল্প অল্প কিছু লোক আসতেছে, মানে খুবই অল্প। এর মধ্যে আমি জমজম টাওয়ারের মোড়ে অবস্থান যখন করতেছি তখন কিছু পানি আনার জন্য ব্যবস্থা করলাম আমার এক ছোট ভাইকে দিয়ে, তো ও যাচ্ছিল। এই মুহূর্তে এক সাংবাদিক বার্তা 24, আপনি হয়তো বার্তা 24 আগে ছিলেন, বার্তা 24 একজন সাংবাদিক বারবার সে বিভিন্ন শিক্ষার্থীর কাছে যাচ্ছে যে ভাই আপনারা যে আবু সাইদ যে মারা গেল এই সম্পর্কে আপনারা কিছু বলেন। তো এই ব্যাপারে কেউই কোনো কথা বলতে রাজি না, মানে আমি খেয়াল করলাম প্রায় 3-4 জনকে সে যখন জিজ্ঞেস করতে যাচ্ছে না, তখন আমি একটু দূর থেকেই আমি আগে যাচ্ছি, আগে গিয়ে ওই সাংবাদিককে বলতেছি ভাই আমি সাক্ষাৎকার দিব, বলেন আপনি কি। তখন আবার এই যে যারা দিতে চাচ্ছিল না তারা আবার আমার সাথে এসে জড়ো হয়েছে, আপনি ভিডিওটা হয়তো আপনাকে পাঠিয়েছেন খেয়াল করবেন, তখন সবাই একসাথে জড়ো হয়েছে। তখন জিজ্ঞেস করতেছিল যে এই আন্দোলনটা আসলে আপনারা চাওয়াটা কি। তখন আমরা বললাম যে আমরা বেসিক্যালি আমরা বিএনপি থেকে আমাদের নির্দেশনা ছিল, কিন্তু আমরা যারা পদধারী নেতা আমরা কখনোই নিজেদেরকে হাইলাইট করতে পারবো না। আচ্ছা, আন্দোলনে আমরা সর্বোচ্চ থাকবো, কিন্তু আমরা হাইলাইট করলে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছিল তারা কিন্তু বারবার বলতেছিল যে আন্দোলনের কোনো সহিংসতা বা রাজনীতির কোনো ফায়দায় আমরা কিন্তু যাব না। সো আমাদেরকেও কিন্তু টেকনিক্যালি তারাও কিন্তু মানে অফলাইনেই একটু মানে থাকার জন্য বলছিল, এবং সিকিউরিটি বিষয় আছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কেন্দ্রীয় ছাত্র দলের যে সভাপতি সাধারণ সম্পাদক তারা কিন্তু খুবই ক্লোজলি কানেক্টেড হয়ে কাজ করতেছিল। তখন কিন্তু ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠনই কিন্তু একসাথে কাজ করতেছিল, স্ট্র্যাটেজি অনুযায়ী যে যার অবস্থান থেকে যে যার মতো করে, লক্ষ্য একটাই কাজ করতেছিল। তখন আমি বললাম যে আমরা 5% কোটা রেখে, আমিও মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বক্তব্য আমিও সেই বক্তব্যই দিলাম যে আমরা 5% কোটা রেখে এবং এদেশের বৈষম্য না রেখে আপনার এই 5% কোটা রেখে এটাকে সংস্কার করা হোক। এবং তখন যেহেতু একটা আপনি জানেন যে ফ্যাসিস্ট সরকার কিন্তু বিচারালয় সেটাকেও কিন্তু তারা ব্যবহার করতো, এবং রায় হইতো ধরেন তাদের আগের রাতের প্রেসক্রিপশন অনুযায়ী। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কোটা সংস্কার এটা কিন্তু একবার রিজলভ হয়ে গিয়েছিল যখন বিপিন যখন আন্দোলন করতেছিল, আমরা কিন্তু ওই আন্দোলনেও ছিলাম। আমরা বরাবরই ধরেন ফ্যাসিবাদ বিরোধী যে কোনো আন্দোলনের পাশেই ছিলাম, এবং বিশেষ করে আমরা যারা ছাত্রদল করি আমরা যে কোনো ছাত্র আন্দোলনে, আমি কিন্তু এই 35 যে কোটা আন্দোলন 2016 সালে কোটা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম। আচ্ছা, 35-এর আন্দোলনে বেশ কয়েকবার আপনার শাহবাগ অবরোধ হয়েছে অনেক, যদিও এটা আপনার সরকার তার নির্বাচনী ইশতেহারেও দিয়েছিল যে এটা করবে, কিন্তু পরে সেটা করে নাই। আমি এটা বলার উদ্দেশ্যটা হলো আমরা বিএনপি বা ছাত্রদল যারা করি আমরা কিন্তু জাতীয়তাবাদী বিশ্বাসী যারা, আমরা গণতান্ত্রিক যে কোনো আন্দোলনে এবং জনগণের স্বার্থ রক্ষায় যে কোনো আন্দোলনে আমরা কিন্তু সবসময় ছিলাম। এখন মানুষও তো মনে করতেছে যে এই আন্দোলনটা বা এই সরকার পতনের আন্দোলনটা এই 2-2.5 মাসের ফসল, আসলে কিন্তু 2-2.5 মাসের ফসল না, এটা কিন্তু এই গত 15 বছর 17 বছর বিএনপির প্রায় 60 লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।
হ্যাঁ, 1.5 লক্ষের অধিক মামলা এবং 60 লক্ষের অধিক হলো আসামি। So, এত কিছুর পরেও কিন্তু আপনার আন্দোলন করেছি আমরা। যখন ভোলার ভোলা জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম ভাইকে যখন হত্যা করা হয়, নুরে আলম ভাইয়ের লাশটা নিয়ে যখন আপনার এই পল্টনে আমরা জানাজা দেই, ওই টাইমে জানাজা দেওয়ার সময়ও কিন্তু পরিস্থিতি এত ভয়ঙ্কর ছিল, পুলিশের অবস্থান যে এখানে জানাজা দেওয়ার মতো অবস্থান ছিল না। তখন আমরা মনে করেন ওই জানাজা পড়ার জন্য ওইখানে প্রথম আপনার এই যে নাইটিঙ্গেল মোড়, ওই মোড়ে প্রথম বসে আমরা আন্দোলন করতে হয়েছে যেন আমরা এখানে একটা জানাজা পড়তে পারি। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আমরা আসলে পার করেছি। তো ওই দিন ওই সাক্ষাৎকার যখন আমি দিলাম, এরপরে আপনার স্লোগানে আমিও স্লোগান দিলাম, সকল মানুষ আস্তে আস্তে নামা শুরু করলো। তখন ধরেন ওই জমজম মোড় পুরোপুরি একটা জমজমাট পরিবেশ তখন। এবং এই শিক্ষার্থীদের ওই টাইমে কিন্তু আপনার যারা লোকাল মানুষ তারা কিন্তু খাবার, পানি, তারপরে আপনার বিস্কিট এগুলো কিন্তু দিচ্ছিল, এগুলো কিন্তু অভাব ছিল না। আসলে এই আন্দোলনে সবার সম্পৃক্ততা না থাকলে আসলে এটা সফল হওয়া সম্ভব ছিল না। তবে আমি একটা জিনিস বলতে পারি, আমাদের লক্ষ্য কিন্তু কোটা সংস্কার ছিল না, আমাদের লক্ষ্য কিন্তু ছিল আসলে রাষ্ট্র সংস্কার। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, 3 তারিখ কিন্তু এক দফার ঘোষণা অফিসিয়ালি ঘোষণা হয় কিন্তু 3 তারিখ শহীদ মিনার থেকে। শহীদ মিনারে আমি পৌঁছে এলো সকাল 11:20 এই আপনার নীলক্ষেত ঘুরে রিক্সা দিয়ে পিছন দিয়ে একটাই রোড খোলা ছিল তখন, ওই রোড দিয়ে ঢোকার পরে ওইখানে গিয়ে আপনার শহীদ মিনারে গিয়ে দেখলাম মানে ধরেন 200-250 মানুষের 3-4টা জটলা এবং স্লোগান হচ্ছে। সো আমি অবাক হলাম, আমি ঘুরে দেখলাম এই 3-4টা জটলাই শুধু আমাদেরই। একটা গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ছেলেপেলেরা স্লোগান দিচ্ছে একদম ফ্রন্ট সাইডে, ডান সাইডে হলো আমাদের কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি রিয়াদ রহমান সহ আরেকটা গ্রুপে উনি স্লোগান দিচ্ছিল। আরেকটা গ্রুপ মহানগর উত্তরের ছাত্রদলের এখন যে সভাপতি সালাউদ্দিন ভাই, সে আরেকটা গ্রুপে স্লোগান দিচ্ছিল। মানে আমি সত্যি কথা বললাম, মানে আমার এটা যেটা দেখলাম আমি গিয়ে দেখলাম শুধু আমাদের লোকজনই এখানে স্লোগান দিচ্ছে। এবং আমি আপনাকে বলি, এক দফার ঘোষণা আসে কিন্তু 3টার পরে, সার্জিস নাহিদরা কিন্তু আসা 2:30টার দিকে, 3টার দিকে কিন্তু মেইনলি 4টার দিকে ঘোষণা হয় অফিসিয়ালি যে আমাদের এখন এক দফা এক দাবি সরকার ছিল হামলার মধ্যে পড়লো। কিন্তু এই কথাটা কিন্তু তারা বলার আগে অডিয়েন্স মানে যারা আসলে আন্দোলনের শিক্ষার্থীরা, তারা কিন্তু ইতিমধ্যে প্লে কার্ড নিয়ে, তারপরে আমি নিজে এক দফা দাবি একটা আপনার পতাকা ব্যাচ আমি মাথায় লাগাচ্ছি। এবং ছাত্র দলের আপনি যদি ভিডিওগুলো খেয়াল করেন তখনকার, অনলাইনে এখনো পাবেন, ওই ভিডিওগুলোতে আপনি দেখবেন এক দফা এক দাবির যেই প্লে কার্ডগুলো, ব্যানারগুলো, এগুলোর 80 থেকে 90% ছিল আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের হাতে, এবং বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের হাতে ছিল এই এক দফার স্লোগানটা। এবং ওই দিন এক দফা দাবির ঘোষণার বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো শক্তি ছিল না অন্য কিছু বলার। কারণ ওইখানে আপনার যত সাধারণ ছাত্র জনতা যারা এখানে উপস্থিত হয়েছে সবার হাতেই আপনার এক দফার স্লোগান। তখন আপনি তো এক দফা আপনি ঘোষণা করার আগে এক দফা তো জাতি ঘোষণা করে ফেলেছি ইতিমধ্যে। হ্যাঁ, আপনার কাছে তো মিডিয়া শুনছে, যেহেতু আপনার সবার কাছে আপনি ভিডিওগুলো খেয়াল করলে দেখবেন আমাদের হাতে আমরা এক দফার মানে নিয়েই গেছি, দাবি নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা ওই জায়গাটাই ওই দিন, তবে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা কাজ করেছে সবার প্রতি সম্মান রেখে বলছি, তাদের অবদানটা অনেক বেশি ছিল। কারণ যদি তারা নেতৃত্ব না দিত আমরা তো আসতে পারতাম না। তারা নেতৃত্ব দেওয়ার কারণে আমরা অফলাইনে কাজগুলো করার সুযোগ পেয়েছি। আমরা যদি আবার সরাসরি কাজ করতাম তখন কিন্তু আমরাও রোশানলে পড়তাম, তারাও পড়তো, তাদের অ্যাচিভমেন্টও হইতো না, আমাদের অ্যাচিভমেন্টও হইতো না। এবং যেটা হচ্ছে যে ছাত্র অ্যাড হয়েছে, এটা শুনলে সরকার প্রথম থেকে এগ্রেসিভ থাকতো যে এটা সরকার প্রধান আন্দোলন। এবং আপনি জানেন ছাত্র দল অফিসিয়ালি ঘোষণা করছে 15 তারিখ, এবং 10 তারিখে আপনার সমর্থন দিছে 10 জুলাই। তার 10 জুলাইয়ের আগে থেকেই কিন্তু এই আন্দোলন শুরু হওয়ার পর থেকেই কিন্তু সরকারের যে মন্ত্রীরা, তারপরে নীতি নির্ধারকরা, তারা বলাই শুরু করছে যে এটা কিন্তু জামাত বিএনপির কাজ। কিন্তু তারাই বলছে যে তারা এটা আগে থেকেই বলছে, কিছু হইলে এটা আমাদের উপর। এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন, এই আন্দোলনটা সফল হয় সবচেয়ে বেশি মানে সেফ জোনে কিন্তু আমরাই আছি। এবং এই আন্দোলনটা যদি ব্যর্থ হইতো সবচেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতিতে কিন্তু আমরাই থাকতাম।
শতভাগ। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তারা বলছে ভাই আমরা কোটা সংস্কার আন্দোলন চাই, আমাদের তো রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল না। না, কিন্তু বিএনপির তো গত 17 বছর তারা এই পল্টনে 28 অক্টোবরের লক্ষ লক্ষ লোকের সমাগম করেছে কিসের জন্য? সরকার পতন করানোর জন্য। সো বিএনপি অফিসিয়ালি অ্যানাউন্সই করছে যে ভাই আমি সরকার পতন চাই, আমি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, গণতন্ত্র প্রতিষ্ঠায়, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা এই সরকার পরিবর্তন করে আমরা তত্ত্বাবধায়ক একটা সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন চাই। এইটা বিএনপির এক দফা ম্যানিফেস্টো ছিল সিন্স লং টাইম। আমাদের উদ্দেশ্যটা আসলে ছিলই যে সরকার পতনের বা রাষ্ট্র সংস্কারের দিকে যাওয়া, এবং কোটা সংস্কার যে আন্দোলনটা এই বিপিনরা করেছিল তখনও কিন্তু আমরা ছিলাম। ভ্যাট বিরোধী যে আন্দোলন হয়েছে সেইখানেও কিন্তু আমরা ছিলাম। কিন্তু আমরা কখনোই ভ্যাট বিরোধী আন্দোলনেও কোনো ক্রেডিট নেই নাই, এবং বিপিনদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনেও যে আমরা ছিলাম। আমাদের ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী নেতৃত্ব দেওয়ার মতো ছবি ভিডিও তখনও ছিল, কিন্তু আমরা কখনো কিন্তু ক্রেডিট নেওয়ার জন্য বলি নাই যে আমরা এই ভ্যাট বিরোধী আন্দোলনটা করেছি, আমরা কোটা সংস্কার আন্দোলনটা শুরু করেছি। আমরা গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি। ওই সময় যে একটা বিষয় ছিল, মানে কারো ছেলে বা সন্তানকে মানে পুলিশের হাতে পড়েছে বা আটক হয়েছে, এটা জানার পরেই মানে একটা কি বলে অজানা আশঙ্কা নেমে আসতো। হ্যাঁ, আপনার কখনো এরকম যে আন্দোলন করতে আসার পথে বা যাওয়ার পথে পুলিশের সাথে পড়তে বেঁচে যাবে এরকম কোনো এক্সপিরিয়েন্স? এরকম এক্সপিরিয়েন্স বলতে আমার 3-4 বার এরকমটা হয়েছে। একটা হয়েছে আপনার 28 অক্টোবরের পরে আপনার কোটা সংস্কার এই আন্দোলন না, 28 অক্টোবরের পরে সরকার বিরোধী আমাদের যে আন্দোলন ছিল ওই আন্দোলনে আপনার আমরা এই খিলগাঁওতে একটা মিছিল করলাম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মিন্টু ভাইয়ের নেতৃত্বে। ওই একটা মিছিল করতে গিয়ে আমরা প্রায় মানে আমার বড় ভাই যে মিন্টু ভাই উনি প্রায় 4-5 বার ঘুরে স্পটটা নির্ধারণ করেছে যে আমরা এইখানেই মিছিলটা করব। হ্যাঁ, আমরা এই মিছিলটা জাস্ট শুরু করলাম, শুরু করার ঠিক 3-4 মিনিটের মধ্যে আমাদের পিছনে একটা আপনার পুলিশের গাড়ি একদম আমাদের উপরে অ্যাটাকের জন্য যাচ্ছিল। ইন দ্য মিন টাইম আমাদের একটা গাড়ি প্রাইভেট কার সামনে আটকায় যাওয়ার কারণে আমরা যাইতে পারি না। তারপরেও পুলিশ আপনার ওই পিক আপ থেকে নেমে আমাদের পিছনে দৌড় দেয়। তো আমরা এই বাম পাশে একটা গলি দিয়ে আপনার দৌড় দিই, তখন 11টা-12টা বাজে দুপুর। কিন্তু যে গলিটা দিয়ে আমরা প্রায় 30-40 জন দৌড় দিলাম ওই গলিটার আনফর্চুনেটলি ডানে বামে কোথাও কোনো মানে বাড়ি খোলা ছিল না, মানে গেট লাগানো ছিল। মানে ইভেন কোনো দোকানও নাই যে আমরা এখানে যে দাঁড়াবো এরকম কোনো। আমাদের পিছনে তো পুলিশ, আমরা 40 জন একটার সাথে দৌড় দিচ্ছি, মানে আর আমাদের পিছনে ধরেন 8-9 জন পুলিশ তারা দৌড় দিচ্ছে। সো আমরা যে দৌড়তেছি আমার মনে হয় আমার যতটুকু মনে করে 200-300 মিটারের বেশি হবে সেদিন আমাদের দৌড়, এত জোরে দৌড়াইছি। তো দৌড়ানোর পরে মানে আনফর্চুনেটলি এরকম যখন থাপা দিছে পুলিশ এর মধ্যে আমাকে ধরতে পারে নাই, মানে ছুটে গেছে। তখন আমি গিয়ে দৌড় দিয়ে আরেকটা গলিতে অনেক দূরে গিয়ে একটা গলি পাইলাম, মানে ধরেন 200-300 মিটার যাওয়ার পরে গিয়ে আমরা এক্সিট পাইলাম আর এটা ছিল একটা এক্সপিরিয়েন্স। আর আপনার এই যে এই জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন, এই আন্দোলনে আপনার 18 তারিখ আমি যখন উত্তরায় ভালো অবস্থান করলাম, 19 জুলাই যে 18 এবং 19 এই 2টা দিন ছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরার জন্য। আমি নিজে ওদিকে থাকি, আমি জানি একদম, মানে 18 এবং 19 তারিখ তো রাত্রে 2টা পর্যন্ত গুলি চলছে। 19 জুলাই এবং 18 তারিখও আপনার রাত্রে 1টা পর্যন্ত ওইখানে সাউন্ড গ্রেনেড গুলি চলেছে। তো আমি সম্ভবত 21 তারিখে আমি উত্তরখানে আমার এক বন্ধুর বাসায় 2 দিন রাত্রি যাপন করি, মানে রাত্রে ওখানে থাকা, সকালে বের হই চলে আসি। এবং এমন হয়েছে যে এক কাপড় পরে আমরা 2 দিন ছিলাম। তো উত্তরা থেকে আমি ওই দিন আপনার যাবো হলো আশুলিয়াতে আমার ছোট ভাইয়ের বাসায়, ওখানে রাত্রি যাপন করবো সন্ধ্যাবেলায় ঠিক আছে। ওখান থেকে যখন বের হয়েছি মানে কিভাবে যাব এটার আসলে কোনো প্ল্যান পাচ্ছি না। তখন আমি চিন্তা করলাম যে আবদুল্লাহপুর থেকে লেগুনা যায়, ছোট লেগুনাগুলো। সো এটা যেহেতু একটা পাবলিক যানবাহন, সো এখানে লেগুনা উঠলে মনে হয় আমি অ্যাটলিস্ট সেফ। সো আমি একটা দোকান থেকে আপনার 1 কেজি আপেল কিনলাম, যে না আমি যে বাজার করতে বেরোইছি এটা বোঝানোর জন্য যদি তো আমি আপেলটা 1 কেজি আপেল কিনে এরকম পলিতে নিয়ে আমি মনে করেন আবদুল্লাপুর গেলাম হেঁটে। যাওয়ার পরে ওখানে লেগুনাতে উঠলাম, উঠার পরে আমার কাছে মনে হয়েছে আমি হাফ ছাড়লাম যে ওখানে বেঁচে গেলাম। তখন আবদুল্লাপুর থেকে লেগুনাটা কামারপাড়া মুড়ে গেল, জাস্ট কামারপাড়া মুড়ে গেল। আমি বসে আছি, ওইখানে আপনার র্যাব এবং পুলিশ
চেকপোস্ট, একদম ফুল চেকপোস্ট, মানে এরকম চেকপোস্ট আমি এর আগে কখনো দেখি নাই। সো ওইখানে একজন র্যাব আপনার গেটে ছিল উঠে দাঁড়ানো, আর নিচে 5 জন র্যাব ছিল, আর আর্মিও ছিল। আর্মি ছিল অল্প সংখ্যক, খুবই অল্প, মানে 2-3 জন এরকম কিছু একটা হবে, আমার খেয়াল নেই। তো পুলিশ 2 জন উঠলো ভিতরে এবং একজন করে সবার মোবাইল চেক করতেছে, একজন করে। সো আমি আমার মোবাইলে আপনার এই 18 এবং 19 জুলাইয়ের যে ভিডিও, 18 জুলাইটা আমি পিসিতে ডাউনলোড করার পরে মোবাইল ফ্ল্যাশ দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে 19 তারিখের যেটা, এইটা আবার আমার রয়ে গেছে। সো আমি একদম কাঁপতেছিলাম, মানে আমার ভিতরে কাঁপতেছিল, কিন্তু আমি বাইরে অনেক শক্তিশালী, যেহেতু আমরা আসলে এইরকম পরিস্থিতি অভ্যস্ত আমরা। কারণ আমি এমন একটা ভাব নিচ্ছিলাম যে আমি আসলে এই বিষয়টা আমার আমি জানি না, এরকম মানে দেশে এরকম একটা পরিস্থিতি আছে, আমি একদম হ্যান্ডেলটা ধরে এরকম করে একদম বাইরে তাকাচ্ছি, মানে বাইরে এরকম আমি স্বাভাবিক একটা মুডে আছি। তখন ঠিক আমার ডান পাশে যে ভদ্রলোক, ওই ভদ্রলোকের একটা ফোন আসলো, সে ফোনে কথা বলতেছে। তার ফোনটা দেখে পুলিশ রেগে গেল, রেগে গিয়ে আমার সামনে যে চেক করতেছিল তার বাদ দিয়ে এইখানে আসতেছে, এসে ওর ফোনটা নিলে, এরকম ফোনটা নিয়ে গেল যে আপনার ফোন দেন, কোথায় কথা বলেন, কার সাথে কথা বলেন। তখন সে বলতেছে হ্যাঁ আমি তো আমার বাসায় ওয়াইফের সাথে কথা বলি। তখন সে আপনার ওয়াইফের সাথে কথা বলেন, আপনার ওয়াইফকে কল দেন। তখন সে ওয়াইফকে কল দিল, ওয়াইফকে কল দিয়ে বললো যে আপনি এটা কি আপনার সঙ্গে, হ্যাঁ জি আমার সঙ্গে। পরে তার ফোনটা দিয়ে দিল, তারপরে আবার পুলিশ বলতেছে আপনি মোবাইল দেন, মোবাইল দিয়ে বলে গ্যালারিটা ওপেন করে দেন। ওই লোককে আমার পাশে সন্দেহ করছে হয়তো, এটা বলার পরেও স্ত্রীর সাথে কথা বলছে, এরপরেও বলার পরেও যে সে আন্দোলনে আসছে কিনা, শুধু এইটু এনশিওর হওয়ার জন্য। পরে সে মোবাইলে একটা মনে হয় তার একটা ছবি পাইছে, সেটা হলো পত্রিকার একটা ছবি, এই আন্দোলনের পত্রিকার একটা ক্লিপ। পরে বললো যে এটা কি, এটা তো আমরা মোবাইল ইউজ করি, আমরা নিউজ দেখি, তখন আসি। আচ্ছা ঠিক আছে। পরে এটা দেওয়ার পরে আমি তো একদম স্বাভাবিক মুডেই ছিলাম তখন ওর এই চেকিং এর পরে আমাকে শুধু অনলি আমাকে বাদ দিয়ে বাকি সবাইকে চেক করছে, বেঁচে গেলে। চেক করার পরে আমি মনে করেন মানে আমি ভিতরে প্রচুর ভয় পাচ্ছিলাম, স্বাভাবিক আপনার ফোন তো, কিন্তু উপরে আমি খুবই দেখাচ্ছিলাম যে ওই দিন আপনার ওইখান থেকে কামারপাড়া থেকে আমি গিয়ে আমাকে নামাই দিল হলো আপনার বেরিবাদ থেকে আমি নৌকা দিয়ে আপনার আমি আসলে গিয়েছি এবং আমি একা না, শুধু প্রচুর মানুষ আমার সাথে নৌকা দিয়ে পারেছে। ওই দিন মেইন রোড বন্ধ ছিল। তো নৌকা দিয়ে যাওয়ার সময় আমাদের সাথে একজন বলতেছিল যে 1971 সালে যখন মানুষ যুদ্ধ করতো তখন মানুষ এরকম নৌকায় বা নানাভাবে মানুষ বেড়াইতো, চলতো। সো এই স্মৃতিগুলো তারা মনে পড়ে আর কি। আচ্ছা, একটা জিনিস মানে আমরা আপনার কাছে যেটা জানলাম বা আমাদের এটা মানে নিজেদের একটা স্টাডিও আছে, আসলে সর্বস্তরের মানুষ আসলে সংগ্রাম করেছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে এই যে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে ছাত্র সংগঠন, তারা পরবর্তীতে এই বৈষম্য বিরোধী যারা, তারা পরবর্তীতে একটি পলিটিক্যাল দল গঠন করেছে এনসিপি। এখন কিছু হলেই তারা যে কথাটা বলে, অনেক সময় বিএনপিকে উদ্দেশ্য করে বেশি বলে গত 16 বছর করেছিলেন। তা আপনার আলোচনা আমি এতটা পরিষ্কার যে আপনারা যখনই সরকার বিরোধী কোনো আন্দোলন হয়েছে আপনার তাতে সামিল ছিলেন। তো আসলে এদের দাবিটা অমূলক, এটা মানে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে? আমি অমূলক বলতে আমি আপনাকে বলি, এরা আসলে যে কথাটাগুলো বলে, আমি যদি তাদেরকে প্রশ্ন করি যে গত 16 বছর আপনারা কোথায় ছিলেন, আপনারা যদি এখন আইসা এই সরকার বিরোধী আন্দোলনে বা সরকার পতনের আন্দোলন যদি আপনাদের মুখ্য থাকতো, তাহলে আপনার গত 17 বছর গত কোটা সংস্কার আন্দোলন কেন আপনারা আপোষ করলেন? তখন কেন আপনারা সরকার বিরোধী আন্দোলনে গেলেন? তাহলে তো তখনই সরকার পতন হইতে পারতো। ওই আন্দোলনে তো আপনারা আপোষ করেছেন। আপনারা জানেন এই আন্দোলনও কিন্তু একটা পর্যায়ে আপোষ হয়ে গিয়েছিল। তারা কিন্তু বলছিল যে আমরা আমাদের এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে কোনো একটা দল তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করতেছিল। এটা কিন্তু আপনি এই বৈঠক শেষে আপনার এই মন্ত্রীদের সাথে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ সহ একটা এই বক্তব্যগুলো আপনি রাত্রেবেলা দেখবেন প্রায় 10টার দিকে ওনারা এই বক্তব্যগুলো কিন্তু দিয়েছেন। তো তারা যে বলে 16 বছর আমরা কোথায় ছিলাম, আমরা 16 বছর কোথায় ছিলাম? বিএনপির মিডিয়া সেল, বিএনপির পেজগুলোতে ঘুরে গিয়ে দেখেন। আমরা গত 17 বছর যে কোনো আন্দোলন, মানুষের গণতান্ত্রিক অধিকার আন্দোলন, ভোটাধিকার, মানুষ যে ভোট দিতে পারে না, এই কথাগুলো তো আমরা বলেছি। আমরা পালিয়ে বেড়েছি, আমরা 5 মিনিটের মিছিল করেছি, কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা দেশের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আমরা আমাদের সাধ্যমতো আমরা রাজপথে ছিলাম। সো এখন অনেকেই বলে যে ভাই আপনারা 17 বছর কোথায় ছিলেন বা 16 বছর কোথায় ছিলেন? আমি যদি বলি
যে আপনারা যদি এতই বিপ্লবী মানুষ হন অথবা দেশপ্রেমী হন, গণতন্ত্রপ্রেমী হন, তাইলে 17 বছর আপনারা কেন কোথাও কোনো আপনি সার্জিস আলমের বা হাসনাত আবদুল্লাহর এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আগে আপনি কয়টা মিছিল আপনি আমাকে দেখান তো, যে তারা সরকার বিরোধী আন্দোলন অথবা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাজপথে তারা একটা মিছিল করেছে, আপনি বলেন, দেখান আমাকে। না। সো একটা রুটি যখন আপনি মেক করেন, আপনার কিন্তু প্রথমে যেই তাওয়াটা থাকে এটা কিন্তু অনেক সময় আগুন দিয়ে গরম করতে হয়, হিট করতে হয়, দেন আপনি কিন্তু রুটিটা হওয়ার উপযোগী হয়। বিএনপি সবসময় যে কোনো সরকার পতনের, ফ্যাসিস্টের পতনের আন্দোলন ইতিহাস যদি আপনি ঘাটেন, বিশ্বের ইতিহাসও যদি ঘাটেন, সাধারণ মানুষের সম্পৃক্ততা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। তো আমরা আন্দোলন করতেছিলাম, আমি বেসিক্যালি আমার রাজনীতিতে জন্মই হয়েছে যখন বিরোধী দল। আমরা কিন্তু সুবিধাবাদীদের পক্ষে যাই নাই, এবং আমরা প্রস্তুতি নিয়েছিলাম, ধরেন 2024 সাল না হোক, 2025 সাল হোক, এমন একটা প্ল্যাটফর্ম এদেশের মানুষ এমন একটা সময় জ্বলে উঠবে, যে জ্বলে ওঠাটার মধ্যে আমাদের কন্ট্রিবিউশন থাকবে, এবং আমরা ওই জ্বলে ওঠাটার মধ্যে নেতৃত্ব দিয়ে আমরা একটা সরকার পতন করতে পারবো, এবং আমরা এই বিশ্বাসটা আমরা ওন করতাম। সেই কারণেই তো আমরা আন্দোলন করেছি, না হলে তো আমরা এই ঠিকই আপনার এই অন্যান্য সংগঠনের মতো ছাত্রলীগের সাথে মিশে গিয়ে হলে থাকতে পারতাম, আমরা সরকারি সুবিধা নিতে পারতাম। বিএনপি যা বলেছে, বিএনপি এখনো কিন্তু আপনি দেখবেন বিএনপি বা ছাত্রদল এখনো শিক্ষার্থীদের পক্ষে যা যা বলে ওপেন। আমাদের কোনো ক্লোজ কোনো সংগঠন নাই, ইভেন আমাদের ক্লোজ কোনো বার্তাও নাই। আমাদের সংগঠন থেকে কোনোদিন বলে না যে আপনি এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, এটা বলতে পারবেন না। আমাদেরকে শেখানো হয় আদর্শ, যে ভাই দেশের মানুষ যেমন রাজনীতি চায় তোমরা ওই রাজনীতির সাথে অ্যাডজাস্ট হয়ে চলো, কর্মঠ হয়। এখন অনেক মানুষ এই 5 তারিখের আগ পর্যন্ত আমাদেরকে বলতো বিএনপিকে যে ভাই আপনারা কিছুই পারেন না, এই একটা মিছিল করে এগুলো করে কি হবে, একটা সমাবেশ করলেন 28 অক্টোবরে লক্ষ লক্ষ মানুষের, তাও আপনারা কিছু করতে পারলেন না। পরে আমি তখন উত্তর দিতাম যে ভাই আমরা বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, আমরা গণতান্ত্রিক যে আন্দোলন প্রক্রিয়া সেটার মধ্যে দিয়ে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, এদেশের মানুষেরও তো রেসপন্সিবিলিটি আছে যে আমাদের বাঁচানো, আমরা যে আন্দোলনটা করছি আমাদের যৌক্তিক আন্দোলনে তাদেরও সম্পৃক্ত হওয়া। সো সেইটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হয়েছে, এতে কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি যতটা লাভবান হয়েছে তার থেকে অনেক বেশি লাভবান হয়েছে এদেশের মানুষ। কারণ এদেশের মানুষ এখন মুক্তভাবে চলতে পারতেছে, কথা বলতে পারতেছে। তবে আমার কাছে 5 তারিখের পরে যদি তিক্ত অভিজ্ঞতা বলেন তাহলে একটাই আমার কাছে খারাপ লাগে, যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, উনি একজন নোবেল লরিয়েট মানুষ, ওনার কাছে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেইটা গুটি কয়েক সংগঠনকে সুবিধা দিতে গিয়ে সম্ভবত উনি ওনার সেই গ্রহণযোগ্যতাটাকে হারিয়ে ফেলছেন। পাশাপাশি এই দেশে এই ফ্যাসিস্ট সরকারের যেই লেসপেন্সাররা এখনো আছে, সরকারি বিভিন্ন দপ্তরে এখনো তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। পাশাপাশি ইন্ডিয়াতে থেকেও এখনো সেই ষড়যন্ত্রগুলো করছে। এই জায়গায় রাজনৈতিক অনৈক্যতা তৈরির পিছনে বাংলাদেশ জামাত ইসলামকে আমি দায়ী করব। ওনারা 5 তারিখের আগ পর্যন্ত আমাদের মধ্যে যেই ঐক্যটা ছিল সেই ঐক্যটা ধরে রাখতে পারলে হয়তো বাংলাদেশটা এতটা খারাপ পর্যায়ে এই মুহূর্তে থাকতো না। তো আপনি যদি ছাত্রনেতা, আপনার কাছ থেকে আমার একটা বিষয়, যে আপনার উপলব্ধি কি আসলে এই যে একটি দল হলো, মানে এমনিতে তো আগে যেটা হইতো যে যেমন আপনার ছাত্রদল করতেন, ছাত্র ইউনিয়ন আছে, এরকম বিভিন্ন রকমের, এখন হচ্ছে যে রাষ্ট্র চালানোর একটা দল তৈরি করা, রাষ্ট্রীয় শক্তি হয়ে ওঠা, সেক্ষেত্রে যে এনসিপি, এদের ভবিষ্যৎ আপনার কেমন মনে হয়? এনসিপির ভবিষ্যৎ আসলে অনেক ভালো হওয়ার কথা ছিল। আচ্ছা। এবং ছাত্র জনতা যে প্রত্যাশা ছিল, আপনি যদি রিসেন্ট গত 1 সপ্তাহের অ্যাক্টিভিটি দেখেন এবং তাদের যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং সমন্বয় পরিচয়ে যে ধরনের আপনার অনৈতিক কাজগুলো করা হচ্ছে, সেই কারণে কিন্তু আপনার ছাত্র জনতা এবং সাধারণ মানুষের এই মানে নেতৃত্বের প্রতি যে একটা ভালোবাসা ছিল সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলেছে। সো এইটাকে যদি তারা ধরে রাখতে পারতো তাহলে হয়তো তাদের রাজনৈতিকভাবে, আপনি দেখেন আওয়ামী লীগ একটা বড় দল ছিল, সো তারা যখন
গোটা সেট আপ নিয়েই তাদের পতন হয়েছে। এরকম পতন কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের এর আগে হয়নি। So, এই গ্যাপটার জন্য আপনি গণতন্ত্রের জন্য কিন্তু বিরোধী শক্তিও প্রয়োজন। সো আমরা ভাবতেছিলাম ধরেন তারা যদি এনসিপি বিরোধী শক্তি হয়েও দেশের জন্য কাজ করতে পারতো, সেক্ষেত্রে হয়তো একটা ভালো সম্ভাবনা তাদের ছিল। কিন্তু তাদের নেতৃত্বের যেই এবং আপনার এই বিএনপি সহ অন্যান্য সংগঠনের প্রতি তাদের যেই অসহনশীল আচরণ, সেইটা আপনার তাদেরকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এবং আমার যেটা মনে হচ্ছে ওদের মধ্যে একটা লোভ কাজ করছে, রাজনীতিক যে একটা লোভ সেটা কাজ করছে। আমি আপনার একটা কথা বলি, রাজনীতি হলো একটা লম্বা প্রক্রিয়া। এখানে আপনাকে সময় দিতে হবে, আপনাকে অনেক ধৈর্য এবং মননশীলতার পরিচয় দিতে হবে, এবং আপনি ভিশনটা থাকতে হবে লং টার্ম। আপনি শর্ট টার্ম কোনো ভিশন কিন্তু রাজনীতিতে আসলে হয় না, এবং এটা স্থায়ীও হয় না, স্থায়ীও হয় না। যেমন আপনার এই জাতীয় পার্টি কিন্তু আপনার গঠিত হয়েছে, কিন্তু ভালো করতে পারে নাই। সো আপনি ওনারা এই অনৈতিক কাজগুলোতে যদি না জড়াইতো এবং রাজনৈতিক সংগঠনগুলোর সাথে তাদের যে আপনার মানে তারাই সব করেছে ক্রেডিট নেওয়ার, এই যে গণ অভ্যুত্থানের যে ক্রেডিট নেওয়ার যে প্রবণতা, একক ক্রেডিট নেওয়ার যে প্রবণতা, সেটা তাদেরকে পিছিয়ে দিয়েছে এটা আমি মনে করি। পাশাপাশি তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বৈষম্যের ছাত্র টেলিগ্রাম যে গ্রুপটা ছিল, টেলিগ্রাম, ওই গ্রুপে কিন্তু হাজার হাজার ছাত্ররা ছিল, শিক্ষার্থীরা ছিল, এবং কম বেশি সবাই নেতৃত্ব দিচ্ছিল। তারা কিন্তু একটা ঘোষণা দেওয়ার পরে কিন্তু তারা অফলাইনে ছিল। বেসিক্যালি যারা নেতৃত্ব দিচ্ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, তাদেরকে কিন্তু তারা মূল্যায়ন করে নাই। তাদের যে আপনার কমিটি গঠন বলেন, তারপরে তারা যে সরকারে যাওয়া, সার্বিকভাবে কিন্তু তারা অনলি একটা কেন্দ্রিক, মানে হাতে গোনা কয়েকজনের মধ্যে এটাকে কক্ষিগত করার যে প্রবণতা, সেটাই তাদের দলকে আমি মনে করি একটা হুমকির মুখে নিয়ে গেছে। আর পাশাপাশি ওনারা সারা দেশে যেই জনসভাগুলো করেছে, এই জনসভাগুলো হওয়ার দরকার ছিল সাধারণ মানুষকে নিয়ে, কিন্তু তারা জনসভাগুলো করেছে হলো আপনার পতিত ফ্যাসিস্ট সরকারের কিছু সংগঠনের কিছু লোকজনকে নিয়ে। আপনি জানেন আমার কিশোরগঞ্জে যখন এনসিপির জনসভা হয়েছে, এনসিপির জনসভার পরপর আওয়ামী লীগের যুবলীগের এক নেতাকে যুবলীগ বহিষ্কার করেছে ওই কিশোরগঞ্জ জেলা কমিটি থেকে, যে কেন সে এনসিপির এই সমাবেশে সে গিয়েছিল। যে তারা যে কাদেরকে তারা মানে যেহেতু তাদের জনসম্পৃক্ততা কম রাজনৈতিক দল হিসেবে, সেই জন্য তারা কিন্তু এই আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের লোকজনকেও কিন্তু তারা তাদের সংগঠনে যুক্ত করছে, যেটা আপনি সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। এবং পাশাপাশি আপনার দেখবেন জামাতে ইসলামের কিছু লোকজন দেখা গেল, আমার কিশোরগঞ্জের অভিজ্ঞতা বলি, যে বিকালবেলায় দেখা গেল টুপি পরা একদম ফুল জনসভা, সবার মাথায় টুপি, আবার দেখা গেল সন্ধ্যার পরের চিত্রটা কারো মাথায় টুপি নেই। সো আমরা আসলে কনফিউজড হয়ে গেলাম যে এই জনসভাটা আসলে কাদেরকে নিয়ে হলো। এবং ওনারা এই জনসভাগুলো যে যত জায়গায় করেছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন একদম যে রোডের যে একদম স্পট মোড়গুলো, যে মোড়গুলো খুবই গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের যাতায়াতের জন্য, ওই স্পটগুলোকে তারা বিবেচনা করেছেন। এবং আপনি বিশ্বাস করবেন না, আমি আমার কিশোরগঞ্জ এদের সমাবেশের জনসভার পরের দিন আমার যাওয়া হয়েছে, আপনার এত বড় বড় গেট, গোটা কিশোরগঞ্জ শহরে তাদের গেট, এনসিপির গেট, পোস্টার, ব্যানার। 5 তারিখের পরে আমরা নতুন বন্দোবস্ত বলে আমরা বলছিলাম যে ব্যানার ফেস্টুনের রাজনীতি আর করবো না। সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসার কথা ছিল। এবং আপনি জানেন বিএনপি কিন্তু অফিসিয়ালি ঘোষণা করেছে সারা দেশে আপনারা ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলুন, অফিসিয়ালি কর্মসূচি ঘোষণা করেছে, কারণ মানুষ এগুলো চাচ্ছে না। সো সেই জায়গায় তারা মানে কম করে ধরেন প্রায় 50টা গেট করেছে, বিশাল বড় বড় গেট। এটার যে খরচগুলো কোত্থেকে আসতেছে, প্লাস হলো আপনার তাদের প্রশাসনিক যে সেট আপ, তারা এখান থেকে যাওয়ার পরে আপনার সরকারি বাসভবনে থাকেন, এবং পুলিশ আর্মি প্রোটোকলে তারা জনসভা করেন। এটা তো গণতন্ত্রের আপনার সৌন্দর্য হইল না। তাইলে আপনি কালকে যখন এই বাম সংগঠনগুলো যাবে এই জেলা সমাবেশ করতে, আপনি কি তাদের এই নিরাপত্তা দিবেন, এই সুবিধা দিবেন? আপনি নিশ্চয়ই দিবেন না। তাইলে এই যে ইন্টারিম সরকার, সে এই একটা সংগঠনকে শুধু সুবিধা দিতে গিয়ে কিন্তু সাধারণ মানুষের কাছে সে মানে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং এটা কিন্তু খুবই স্পষ্ট। সো এনসিপির এই কার্যক্রমগুলো মানুষ কিন্তু ভালো চোখে নেয়নি। ওই তো একটা বিষয় নিয়ে তো খুব বেশি আলোচনা হলো যে
শিক্ষকদের উপর সম্ভবত গরম পানি মানা হলো, আর এদের উপর ঠান্ডা পানি মানা হয়। এই জিনিসগুলো আসলে খুবই অনেকটা ক্লিয়ার, যে অনেকটাই ক্লিয়ার। এই জন্য একটা আমি আপনাকে 5 তারিখের পরে বিএনপি যতগুলো সমাবেশ করেছে, লক্ষ লক্ষ লোকের, আপনি জানেন এই যে আমরা ছাত্র সমাবেশ করলাম, অনলি একটা সংগঠন বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে আমরা যে ছাত্র সমাবেশটা করলাম, এখানে কিন্তু আমরা কোনো পুলিশ প্রোটেকশন বা আমরা কোনো কিছু কিন্তু দরকার হয়নি বা আমরা নিয়ে যাই না। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা জাতীয়তাবাদী আদর্শের একটি দল। এই দলটিতে সাধারণ মানুষের সম্পৃক্ততাটা অনেক বেশি জরুরি, এবং আমি মনে করি আমাদের মূল শক্তি 5 তারিখের আগ পর্যন্ত আমরা যখন আন্দোলন করে কোথাও লুকাতে যাইতাম, সাধারণ মানুষ, সব মানুষ আমাদেরকে শেল্টার দিত। আমি আপনাকে বলি, আমরা একটা মিছিল করে আমি যে বিল্ডিংটা এখন আমি আপনাকে বলতেছিলাম আসার সময়, যে এই বিল্ডিংটায় আমরা হাতের পুলে একটা মিছিল করে যখন পুলিশ আমাদেরকে ধাওয়া দিল, আমরা আপনার এই বিল্ডিং এর নিচে, আমি আজকে হঠাৎ করে এসে দেখলাম যে টাইলসের দোকানটার ভিতরে আমরা ঢুকে আপনার অবস্থান করি, এবং উনি আমাদেরকে সেফ রেখে দরজাও লাগিয়েছে। এই যে আমরা যে সাধারণ মানুষের ভালোবাসা, সেটা আমরা আগেও পেয়েছি, এবং আমি আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে 31 দফা দিয়েছেন রাষ্ট্র সংস্কারে, সেই 31 দফাটা যদি সবাই পড়ে, তাহলে আমি মনে করি একটা অর্থনৈতিক সমৃদ্ধিশীল বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, এবং মানুষ এগুলো নিয়ে যদি সম্পৃক্ত হয় আমাদের সাথে, এবং বিএনপি যে ভিশনগুলো নিচ্ছে, এই ভিশনগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি খুবই ভালো করবে। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের 2024 সালের 17 জুলাই হচ্ছে একটা কালো দিন। এই দিন হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ করা হয়, আর গতকাল রাতে হচ্ছে আপনাদের ছাত্রদল কমিটি ঘোষণা করলো, 18টা। হ্যাঁ, এইটা কি আপনার ডাকসু নির্বাচনকে সামনে রেখে এমন কিছু? ডাকসু নির্বাচন নিয়ে অনেক আলোচনা সমালোচনা এই মুহূর্তে হচ্ছে, কিন্তু ডাকসুতে আমি যেটা মনে করি যে, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, উনি কিন্তু নিরপেক্ষ না। আমি শুনেছি আর কি, উনি কিন্তু নিরপেক্ষ না। হ্যাঁ, উনি যদি নিরপেক্ষ না হয়, তাহলে একটা নিরপেক্ষ ডাকসু নির্বাচন হবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? কারণ আমরা খুব ইম্পর্টেন্ট। দেখেন, একটা পট পরিবর্তনের পরে যে কোনোভাবে হোক, এটা যে একটা নির্বাচন, হ্যাঁ, সংসদ ইলেকশন না হোক, কি বলে, স্থানীয় সরকার নির্বাচন না হোক, এটা নির্বাচন, তাই না? তো সেটাকে ইম্পর্টেন্ট জায়গা, সেই জন্য সেটাই বললাম যে আজকে যদি বলেন যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত যদি না হইতো, তাহলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বলতেছে সংস্কার আগে দরকার, গরিমসি এবং আপনার নিরপেক্ষতা দরকার বেশি। তো সেই ক্ষেত্রে ডাকসুর ক্ষেত্রে কি নিরপেক্ষতা দরকার নাই? আমরা কি এই ভিসির আন্ডারে যদি একটা ডাকসু ইলেকশন হয়, আমরা সংখ্যা প্রকাশ করছি যে এই আন্দোলন, এই যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা নিরপেক্ষ কতটুকু হবে, সেটা আসলে সময়ের অপেক্ষা। প্লাস আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়, এবং আপনি জানেন কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য একটা সংগঠন কাজ করে, আপনার এই বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য কাজ করে, বিশেষ করে বেসিক্যালি শিবির যেখানে দুর্বল, এখানে ছাত্র রাজনীতি করতে কোনো সমস্যা নাই। শিবির যেখানে তাদের আধিপত্য বিস্তারের জন্য তারা গোপন সংগঠন হিসেবে যেখানে যত শক্তিশালী, সেইখানে তারা হইলো আপনার এই রাজনীতি নিষিদ্ধ চায়। কারণ রাজনীতি যদি নিষিদ্ধ থাকে, তারা গোপনভাবে তাদের যত এজেন্ডা দরকার তাদের সব বাস্তবায়ন করতে পারে। এদের আমি শিবিরকে যেটা বলি, ভাই 5 তারিখের পরে আপনাদের তো আর এই গোপনে থেকে কারো কোনো সংগঠনের ছত্রছায়া থেকে তো রাজনীতি করার প্রেক্ষাপট এখন আর নাই। আপনি কি মনে করেন? এখন তো আর এখন ওপেন। তো আপনি, এবং এখন পর্যন্ত আপনি জানেন, আপনি 18টা হল কমিটি ঘোষণা হয়েছে গত রাত্রে। আপনি দেখেন বাংলাদেশের সকল যে গণমাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব জায়গায় কিন্তু প্রকাশিত হয়েছে একদম আমরা নাম সহ। ইভেন আমাদের একটা ওয়ার্ড কমিটিও যদি পাবলিশ করা হয়, সেটা আপনি ওপেন এবং অফিসিয়ালি ঘোষণা করা হয়, আপনি ফেসবুক, আপনি অনলাইন প্রিন্ট মিডিয়া, সকল জায়গায় আপনি পাবেন। কিন্তু এখন পর্যন্ত শিবিরের গত 17 বছরের কমিটিগুলো কি প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত? তারা যে আন্দোলনগুলো কোথায় করেছে,
এখন এরা এই কারণে এই কমিটিগুলো ঘোষণা করছে না, এরা এই কমিটিগুলো ঘোষণা করলে দেখা যাবে যে ছাত্রলীগের যে কমিটিগুলো হয়েছে এখানে অনেক শিবির নেতা, শীর্ষস্থানীয় নেতা ওই কমিটিগুলোতে তারা স্থান নিয়েছে, তারা হলে থেকেছে, তারা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই জন্য তারা এটা করার চেষ্টা করছে। তারপরেও ডাকসুর বিষয়ে আপনি জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসুর ব্যাপারে তারা সমর্থন করেছে। এখন সামনে যে ডাকসু হবে, তবে আমরা প্রত্যাশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের একটা প্রাণ কেন্দ্র বলা চলে, আন্দোলন সংগ্রাম বলেন এবং এদেশের ইতিহাস বলেন, স্বাধীনতা সংগ্রাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে সবসময়। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনটা নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে, এটা আমরা প্রত্যাশা করি। আরেকটা বিষয় হচ্ছে যে এখন রাজনীতি তো আসলে ভোটের মাঠে, তা আসলে সংশয় কি আসলে কেটেছে আমাদের? সংশয় এখনো কাটেনি, যেহেতু নির্বাচনী তফসিল এখনো ঘোষণা হয়নি, সংশয় এখনো কাটেনি। তবে আমরা প্রত্যাশা করছি যে বর্তমান যে ইন্টারিম সরকার ওনার যে প্রতিশ্রুতি জাতির প্রতি, দেশের মানুষের প্রতি, ফেব্রুয়ারিতে উনি যে নির্বাচনের ব্যবস্থা করবেন, এই নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে করবেন এবং রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ সেটা যেন বজায় থাকে এবং পেশিভিত্তিক যে রাজনীতি সেটা যেন না হয়, সেটা উনি করবেন। পাশাপাশি এদেশের মানুষ কিন্তু ভোটের জন্য লড়াই সংগ্রাম করেছে, এটা আমি পার্সোনালি আপনাকে বলি। আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রামে এসেছে বা আন্দোলন সংগ্রাম করেছে, সবারই মূল ক্ষোভটা কিন্তু ছিল ভোট দিতে না পারার। যে দেশটা আমার, এ দেশ কে চালাবে, এটা নীতি নির্ধারক হলাম আমি, অথচ আমি ভোট দেওয়ার স্বাধীনতা পাই না। আমার ভোট অন্য কেউ দিয়ে দেয়, আমার ভোট ছাড়া সংসদ সদস্য হয়ে যায়। এই যে ফ্যাসিবাদের যে কার্যক্রম, এগুলোর বিপরীতেই মানুষের যে দিনের পর দিন যে ক্ষোভ, এই ক্ষোভের যেই মানে অল্প অল্প স্ফুলিঙ্গ থেকে এই দাবার নলটা যে তৈরি হয়েছে, এইটার মূল প্রেক্ষাপট কিন্তু আপনি ভোটের অধিকার। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনো আমরা লড়াই করছি। আশা করছি ভোটের অধিকার প্রতিষ্ঠা হলে, গণতান্ত্রিক সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, তাহলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা সহজ হবে। কারণ এখন কেন এত অরাজকতা হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি। আমরা কেন জাতীয় নির্বাচনটা আগে বলছি, দেখেন কোনো ওয়ার্ড কমিশনার কিন্তু নাই, ইউনিয়ন চেয়ারম্যানগুলো নাই, যারা ফ্যাসিস্ট সরকারের ইউনিয়ন চেয়ারম্যান ছিল তারা পলাতক। কিছু স্বতন্ত্র যারা ছিল তারা হয়তো এখন হাতে গোনা কিছু সংখ্যক কাজ করছে, তারাও ভালোভাবে কাজ করতে পারছে না। সো পুলিশের একটা তাদের মধ্যে একটা দুর্বলতা কাজ করছে, এই গণ অভ্যুত্থান পরবর্তী ভয়ও কাজ করছে। এবং আপনি জানেন পুলিশ কিন্তু এখন অস্ত্র নিয়ে বাইরে যেতে পারে না, মানে অস্ত্র জমা দিয়ে কিন্তু তাকে যাইতে হয়। তারাও কিন্তু একটা ইনসিকিউর একটা ভাব প্রকাশ করছে। তো সার্বিকভাবে দেশের পরিস্থিতি কিন্তু খারাপ। এবং আপনি নাগরিক সেবা যদি ধরেন, এই যে আপনার ইউনিয়ন পরিষদের যে সেবাগুলো, তারপরে আপনার সিটি কর্পোরেশনের সেবাগুলো, এটা তো সারা দেশের মানুষ জানে, সেবাগুলো কিন্তু পাচ্ছে না। আপনি রাস্তাঘাট যান, কোনো রাস্তাঘাট আপনার বেহাল দশা হচ্ছে, এগুলো তো মেরামত করা বা এগুলো সংস্কারের জন্য কাজ করবে, যেহেতু কোনো মানে গভর্নমেন্ট নাই বা দায়িত্বশীল জনপ্রতিনিধি নাই, তাহলে এই কাজগুলো কে করবে? কেউই করছে না। অতএব কোনো কাজে কেউ হাত দিচ্ছে না, বরং এখানে অসহযোগিতা, এখানে ষড়যন্ত্রটাই বেশি কাজ করছে। সো এই জন্য আমি মনে করি যদি নির্বাচনটা দ্রুত না হয়, তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। একটা বিষয় অনেকে বলছেন যে এই 5 তারিখের পরে মানে বিএনপির ভেতরে মানে দেশব্যাপী কিছু মানে কি বলে শৃঙ্খলা বিরোধী কাজকর্ম এরকম হচ্ছে বা বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, এটা মূল কারণ কি বলে আপনি মনে হয়? এটা কি যতটা করছে তার চেয়ে বেশি প্রচার করা হচ্ছে, নাকি মানে এটা পিছনে কোনো কারণ আছে? এইটা আমি যতটুকু মানে আমি পার্সোনালিও সার্ভে করেছি, যেমন উত্তরাতে অনেকেই বলেছে, মানে আমরা যখনই যেখানেই যাই এখন একটা কমন শব্দ হলো বিএনপি সব জায়গায় চাঁদাবাজি করছে, আচ্ছা, ফুটপাত দখল করছে। তো আমি মানে যখন এটা খুব বেশি ন্যারেটিভ হচ্ছে, তখন আমি একদিন আমার মধ্যে কিউরিওসিটি জাগলো যে আমি নিজেও কিছু যাচাই করি। তখন উত্তরে কিছু ফুটপাতগুলোতে কিন্তু আমি ঘুরলাম, ঘুরে আমি কিন্তু জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কি আসলে কেউ কোনো চাঁদা নিচ্ছে? না ভাই, নিচ্ছে না। সো আমি এরকম ধরেন প্রায় 50-60 জন মানুষকে জিজ্ঞেস করছি বিভিন্ন জায়গায়, যারা ফুটপাতে ব্যবসা করে। যদিও ফুটপাতগুলো কিন্তু অবৈধ, ফুটপাতগুলো কিন্তু অবৈধ। তো আমার প্রশ্নটা হলো, যদি চাঁদাবাজি বিএনপি করে, তাইলে বিএনপি তো তার দলের অ্যাকনোলেজ করছে। আপনি জানেন বিএনপি কিন্তু যাদেরই অভিযোগ যাচ্ছে
তাদের হ্যাঁ, ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। বিএনপি ব্যবস্থা নিচ্ছে। সঙ্গে সঙ্গেই প্রায় 1000-এর উপরে নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে বিভিন্ন পর্যায়ের, শীর্ষ নেতাদেরকেও বহিষ্কার করেছে, শোকজ করছে। বিএনপি কিন্তু মানে অ্যাকনোলেজ করছে, যে না, অস্বীকার করছে না না। যে না আমার এটা আমি করিনি। করি নাই। যেখানে যেখানে তার সুনির্দিষ্ট পাচ্ছে সেই অভিযোগগুলো সে আমলে নিয়ে ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি আমি আপনার একটা কথা বলি, এটা যতটুকু হচ্ছে তার থেকে বেশি আপনি এটাকে প্রচার করা হচ্ছে। এবং আপনি 5 তারিখের পরে বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? আমার সবাই বলে, আমাদেরকেও বলে যে ভাই আপনারা অনলাইনে এত অ্যাক্টিভ না। হ্যাঁ, মানে আমরা অনলাইনটাকে প্রোটেক্ট করতে পারতেছি না। তো আমাদের বক্তব্যটা হলো, বিএনপি হলো একটা মানে কি বলে স্বাভাবিক একটা দল। আমরা অর্গানিক, আমরা বুস্ট আপ করি না, পোস্ট বুস্ট আপ Hybrid করি না। না, হাইব্রিড না, অথবা আমরা এটাকে মানে দেখানোর জন্য দেখাই না। আমরা যতটা প্রতিবাদ করি, আমরা যা দেখাই টোটালটাই অর্গানিক। এখন অর্গানিকটাকে যদি আপনারা ধরেন যে না আমরা সোশ্যাল মিডিয়ায় দুর্বল, এটা আপনারা বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা আরো একটু সক্রিয় হওয়ার চেষ্টা করব। তো চাঁদাবাজি যে বিষয়টা আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখতে পাচ্ছি, বিএনপির নামধারী, বিএনপির পোস্টেড লোকের থেকে বেশি কেউ বলছে ভাই আমি বিএনপি করি, তার কোনো পোস্ট পদবি কিছু নাই। তার এলাকায় ধরেন তারা হলো সাত ভাই বা তার এলাকায় একটা অবস্থান আছে, সে বলতেছে আমি বিএনপি করি। এই বিএনপি করি বলে সে মনে করেন বিভিন্ন জায়গায় বিএনপির পরিচয় ভাঙায় বিভিন্ন জায়গায় অকাজগুলো করছে। সেটার বিপরীতে বিএনপি চেষ্টা করছে যে বিভিন্ন জায়গায় প্রতিবাদগুলো করার। আর প্রতিবাদগুলো কোথায় করবে? প্রশাসনের কাছে করবে নিশ্চয়ই। আজকে উত্তরাতে যার 7 ভাই আছে, তার সাথে আরেকটা লোক, বিএনপির একজন নেতা যখন প্রতিবাদ করবে, বিএনপি তো গভর্নমেন্ট তার ফর্ম করে নাই, তার কাছে তো আপনার বাকি যে শক্তি দরকার, এগুলোর প্রতিবাদের জন্য তো আরো শক্তি দরকার আপনার। মানুষের সামাজিক পারিবারিক নিরাপত্তা দরকার আছে। সো এই শক্তিগুলোর জন্য যখন পুলিশের দ্বারস্থ হওয়া হচ্ছে, পুলিশকে যদি আমি ওসিকে বলি যে ভাই আপনি এই লোকটা অন্যায় করছে, আপনি দেখুন, পুলিশ তো সেই অ্যাকশনগুলো নিচ্ছে না। পুলিশ অ্যাক্টিভ না, আসলে পুলিশ অ্যাক্টিভ না। অতএব এই যে ব্যাপরতা, এটা কমছে না। পাশাপাশি গণ অভ্যুত্থানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেক যারা সমন্বয়ক রয়েছে, তারাও বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর বেশি অভিযোগ আমরা পাচ্ছি। কিন্তু আপনি দেখেন ওদের বিরুদ্ধে কিন্তু শোকজ অথবা বহিষ্কারের কোনো নজির কিন্তু আপনি দেখতে পাবেন না। বাংলাদেশ জামাত ইসলামের কয়জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে? হাতে গোনা আপনি দেখুন 2-4-5 জন। কিন্তু আমি আপনাকে অভিযোগের সংখ্যা, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সার্চ দেন অথবা অনলাইনে সার্চ দেন, গুগলে সার্চ দেন, তাও আপনি অনেক পাবেন। কিন্তু সেই তুলনায় তারা কিন্তু অ্যাকনোলেজই করে না। তো আমরা সেটা অ্যাকনোলেজ করছি। তবে আমাদের সীমাবদ্ধতা যেটা, সেটা হলো বিএনপিটা তো অনেক মানুষ করে, সেই ক্ষেত্রে বৃহত্তর একটা সংগঠন। সেই ক্ষেত্রে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু একদম জিরো টলারেন্সে কাজ করছেন। সো সেটা ইমপ্লিমেন্ট, আপনি দেখেন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে পরিমাণ ন্যারেটিভটা ছিল, এটা এই ন্যারেটিভটা কিন্তু এখন নাই, অনেকটা ঠান্ডা। সো এই অ্যাকশনগুলো নেওয়ার কারণে কিন্তু অনেক বিষয় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। পাশাপাশি বিএনপির বিরুদ্ধে এখন একটা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র কেমন চলছে? আমি একজন আমাকে বললো ভাই আপনাদের বিএনপির মানে একটা লোক মানে সব জায়গায় চাঁদাবাজি করছে। তো আমি ওই ভদ্রলোককে বললাম, ওই ভদ্রলোক একটা জায়গায় একটা এমএনসি কোম্পানিতে জব করে। তাই আমি বললাম ভাই আপনি তো আমাকে গত 15 বছর আমাকে চিনেন, মানে ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, তা আপনি আমাকে তো দেখেন, আমাকে বলেন তো না আপনি তো এক্সাম্পল না, হ্যাঁ আপনি তো, আপনার সংখ্যাটা কতজন? খুবই কম। পরে আমি বললাম আপনি আমাকে এখন বলেন রিসেন্ট আপনি কি শুনলেন, কোথায় এমন ঘটনা শুনলেন যেটার প্রেক্ষাপটে আপনার মনে হইলো যে বিএনপি সব জায়গায় চাঁদা করছে? পরে বললো যে উত্তরাতে একটা ফ্ল্যাটে চাঁদা আনতে গিয়েছে। তাই আমি বললাম আপনার বিল্ডিংয়ে? পরে বললো যে না আমার বিল্ডিংয়ে না, আরেকটা বিল্ডিংয়ে। তাই আমি বললাম যে আপনি কি নিজে দেখেছেন? না আমি নিজে দেখিনি। তাই আমি বললাম তো আপনাকে কে বললো চাঁদা নিয়েছে? পরে উনি বললো যে ওই ফ্ল্যাটে যেই ভদ্রলোক থাকে উনি আমাকে বলেছেন। পরে আমি ওনাকে বললাম যে ভাই আমি আপনাকে বিনয়ের সহিত বলি, দুপুর 12টায় কথা, আমি ওনাকে বললাম আমি আপনার সাথে এখন যেতে চাই, আমি এখন আপনার সাথে যেতে চাই ওই ফ্ল্যাটটাতে, যে ফ্ল্যাটটাতে বিএনপির লোক চাঁদা চেয়েছে, আমি ওই ফ্ল্যাটটাতে যেতে চাই, আপনি আমাকে নিয়ে যান। ওই ভদ্রলোক কিন্তু আমাকে জায়গাটা নিয়ে যেতে পারে নাই, যায় নাই, শোনা কথা। সো এই শোনা কথাটাই অনেক বেশি প্রচার হচ্ছে। সেটা শুধুমাত্র বিএনপি আগামী যদি নির্বাচন হয়, এই নির্বাচনে মানে
সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে, মানুষ ভোট দিবে, এই মানুষের মধ্যে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে। বিএনপি ছাড়া বাকিদের মধ্যে কি একটা প্রমোতে এবং কাজ করতেছে বিএনপি ঠেকাও, মানে এরকম একটা- এক্স্যাক্টলি আচ্ছা। এটা আপনি রাজনৈতিক সংগঠনে এটা হয়। হ্যাঁ। আমরা ফ্যাসিবাদ বিরোধিতা আমরা সবাই এক ছিলাম। 5 তারিখের পরবর্তী দেখা গেল অনেক সংগঠন আমাদের সাথে আছে, পাশাপাশি যারা অতিরিক্ত লোভ যাদের কাজ করছে তারা মনে করছে যে আমি বিএনপিকে যদি নেগেটিভ কথা বলতে পারি তাহলে আমার টিআরপি বাড়বে অথবা আমি জনপ্রিয় হব। কিন্তু বিষয়টা এরকম না। বিএনপির মূল শক্তি কিন্তু আপনার তৃণমূল, সাধারণ জনগণ, আপনি প্রত্যন্ত অঞ্চলের ওয়ার্ড পর্যায়ের একজন যে কৃষক অথবা একজন দোকানদার। বিএনপি করে প্রচুর, বিএনপির কমিটিতে কতজন মানুষ, তাই তো। এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটিতে, সেন্ট্রাল কমিটিতে আমি 260 জন মানুষ। ছাত্রদল আমি আপনাকে বলি 56,000 বর্গ মাইলের যে কোনো জায়গায় আপনি যান, আপনি ওখানে ছাত্রদল পাবেন। এটা তো একদিনে গড়ে ওঠেনি, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যারা বিশ্বাস করে অনুপ্রাণিত হয়ে এই চর্চা থেকে আসছে। এবং আমি আপনাকে বলি, এই বিএনপি যতবারই দেশ শাসন করেছে, দেশের পরিস্থিতি যখন, অর্থনৈতিক পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর খারাপ, সেই মুহূর্তে বিএনপি হাল ধরেছেন। আজকে যে গার্মেন্টস এক্সপোর্ট প্রথম, এই গার্মেন্টস এক্সপোর্ট কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, যেটা এখন বাংলাদেশের অর্থনীতির ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট। দেন আপনি যদি ধরেন এই ম্যান পাওয়ার, আমাদের এই যে বৈদেশিক মুদ্রা আসতেছে আপনার ম্যান পাওয়ার রপ্তানিতে, সেই ম্যান পাওয়ার রপ্তানিতে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে ওঠা। তারপরে আপনার এই মেয়েদেরকে যে উপবৃত্তি, আপনার হয়তো মনে থাকবে, উপবৃত্তি আমরা যখন স্কুলে পড়ি তখন উপবৃত্তি শুরু হয় কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। সো এরকম উল্লেখযোগ্য অনেক রাষ্ট্রীয় কাজ বিএনপির হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং এদেশের মানুষের জন্য কাজ করার সুযোগ হয়েছে। আমি আশা করব আগামীতে যেই গণতান্ত্রিক বাংলাদেশ সরকার যদি বিএনপি গঠন করতে পারে, তো ইনশাল্লাহ আমাদের এই যে ক্রাইসিস সেটা কেটে যাবে। আমরা একটা বিষয় আপনার কাছ থেকে জানতে পারলাম, আপনার আশাবাদের জায়গা যেটা, যে যদি ফেয়ার ইলেকশন হয় এবং যে আমাদের তো আসলে তারিখ ঘোষণা হয়নি, ঘোষণা হয়েছে মাস, যে ফেব্রুয়ারিতে আমরা আমাদের দেশে নির্বাচন হবে, যদি তাই হয় এবং খুব ফেয়ার হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, এটা আপনার আশাবাদের জায়গা। তাহলে এই ইলেকশন নিয়ে আর কিছু বলবো না, শুধু একটা বিষয় বলতে চাই যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টা, এইটা নিয়ে আসলে মানে কি বলে, অনেকজন অনেক রকমের কথা বলতেছে। তো আসলে আপনার কাছে কি মনে হয়, ওনার আশা বা না আশা, এই বিষয়ের ভেতরের গল্পগুলো কি, আপনার কি মনে হয়? এইটা নিয়েও আসলে রাজনৈতিক সংগঠনগুলো সহ সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটাও একটা কৌতূহল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন দেশে আসছেন না। আপনি জানেন এখনো কিন্তু দেশে 5 তারিখের পরবর্তীতে আমাদের দেশ খারাপ হওয়ার কথা না, ছিল না তো, কারণ ফ্যাসিস্ট সরকার নাই এই দেশে, এই অরাজকতা বা এগুলো করার মতো পরিস্থিতি তো হওয়ার কথা না। একটা সুন্দর সামাজিক নিরাপদ বাংলাদেশ হওয়ার কথা ছিল না। এবং ডক্টর ইউনূস সাহেবকে যখন সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করা হয়, তখন সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই আকাঙ্ক্ষাটা ছিল, মনে হয় আমরা শান্তির, উনি যেহেতু শান্তিতে নোবেল পেয়েছেন, আমরা হয়তো শান্তিতে বসবাস করব এবং শান্তি প্রতিষ্ঠা হবে বাংলাদেশে। সেটা কিন্তু হয়নি। তো আন্তর্জাতিক যে ষড়যন্ত্র, এটা এখনো কিন্তু রয়েছে। তো সেই লক্ষ্যেই বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি দেশে আসবেন এবং উনি সার্বিক পরিস্থিতি সহ, এবং উনি ওখানে থেকেও কিন্তু প্রতিনিয়ত, আপনি জানেন 18 ঘন্টা উনি অনলাইনে কিন্তু আপনার প্রতিদিন জেলা বলেন, উপজেলা বলেন, কেন্দ্র বলেন, প্রত্যেকটা জনসভা মিটিংয়ে উনি বক্তব্য দিচ্ছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, এবং দেশের নেতাকর্মীদের, বিএনপির নেতাকর্মীদের কীভাবে কাজ করবেন, দিক নির্দেশনা সকল কিছু উনি দিচ্ছেন। উনি ওনার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো পাশাপাশি আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই উনি বাংলাদেশে আসবেন এবং একটা নিরাপদ পরিস্থিতি বাংলাদেশে যখন তৈরি হবে, নির্বাচনের তফসিল ঘোষণা হবে, উনি আমাদের মাঝে আসবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নেতৃত্ব দেবেন এবং এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটা ইনশাল্লাহ ওনার মাধ্যমে বাস্তবায়িত হবে, এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ মোহাম্মদ নুরুজ্জামান চন্দন, আপনি আমাদের অনেক সময় দিলেন, আমরা আপনাদের কাছে অনেক জানতে পারলাম। তো আসলে ইলেকশনের আগে যে বিষয়টা দাঁড়ায়, যে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে থাকবো, আমরা যারা মানে মিডিয়াতে কাজ করি, না আমাদের থ্রুতে সাধারণ মানুষ জানবে, তারা তাদের দিক নির্দেশনা পাবে, এটা আমাদের আসলে উদ্দেশ্য। আমাদের পডকাস্টে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
এবং আশা করি খুব শীঘ্রই আবার দেখা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামী পডকাস্টে হয়তো আরেকজন অতিথি নিয়ে হাজির হব। সে বলতে ভালো থাকবেন। দৈনিক আমার বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ।